আজকে যে টপিকটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব সেটা হলো স্টেপস অফ রিসার্চ। কোনো পার্টিকুলার টপিক নিয়ে যদি আমরা রিসার্চ করতে চাই বা করি এবং যদি পুরো রিসার্চ প্রসিডিওরটা আমরা পার্টিকুলার কয়েকটা সিস্টেমেটিক এবং সায়েন্টিফিক ওয়েতে স্টেপস ফলো করি, তাহলে খুব সহজেই আমরা রিসার্চের যে কনক্লুশন সেটাতে পৌঁছতে পারবো। আর রিসার্চের যে মেন গোল বা অবজেক্টিভ নিয়ে আমরা শুরু করেছিলাম সেটাও আমরা ফুলফিল করতে পারবো। তো এখানে তোমাদের সামনে আমি রিসার্চের যে সায়েন্টিফিক ওয়ে বা সায়েন্টিফিক যে সিস্টেমেটিক যে স্টেপসগুলো সেগুলো একটা ফ্লো চার্টের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। পুরো রিসার্চ প্রসিডিওরটাকে বা স্টেপসটাকে আমি তিনটে টোটাল ফেজে ভাগ করব। ফেজ 1 হচ্ছে রিসার্চ প্রবলেম আইডেন্টিফিকেশন, ফেজ 2 হচ্ছে প্ল্যানিং ফর রিসার্চ স্টাডি অ্যান্ড ইনস্ট্রুমেন্ট, আর ফেজ 3 হচ্ছে কন্ডাক্টিং রিসার্চ অ্যান্ড রিসার্চ রিপোর্ট। এই টোটাল তিনটে ফেজের মাধ্যমে আমরা রিসার্চের প্রত্যেকটা স্টেপকে আমরা ফুলফিল করতে পারবো এবং খুব সহজেই আমরা তার কনক্লুশনে পৌঁছবো। প্রথম ফেজ যেটা হচ্ছে প্রথম যে ফেজ সেটা হলো রিসার্চ প্রবলেম আইডেন্টিফিকেশন। দ্যাট মিনস যে টপিক নিয়ে আমরা রিসার্চ করছি সেই টপিকের বা সেই জায়গাতে কি প্রবলেমস রয়েছে বা কি সমস্যা রয়েছে যার জন্য আমি পার্টিকুলার ওই টপিকটাই চুজ করলাম রিসার্চ করার জন্য। পুরো রিসার্চ প্রসিডিওরটা আমি তোমাদের একটা খুব সহজ একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। আমি ওই এক্সাম্পলটা যেটা আগেও তোমাদের ব্যবহার করেছি তোমাদের আগের ক্লাসে, তো সেই টপিকটাকে বা সেই এক্সাম্পলটাকেই আমি টেনে নিয়ে এই রিসার্চের স্টেপসগুলোকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথমে যেটা হচ্ছে ফেজ 1-এর রিসার্চ প্রবলেম আইডেন্টিফিকেশনের স্টেপ 1, যে ফর্মুলেট এ রিসার্চ প্রবলেম। ধরো কোনো একটা জায়গার একটা লেক, ঠিক আছে, কোনো জায়গার কোনো একটা লেক বা পুকুরের জল দীর্ঘদিন কোনো একটা গ্রামে কোনো মানুষজন সেই জায়গার জলকে পানীয় জল হিসেবে গ্রহণ করে আসছিল, ঠিক আছে, এতদিন। কিন্তু এখন তারা সেই জলকে আর পানীয় জল হিসেবে গ্রহণ করতে পারে না, সেই পুকুর বা সেই লেকের জল, কারণ সেই জলের কোয়ালিটি দিনের পর দিন ডিগ্রেড হতে শুরু করেছে বা ডিগ্রেড হয়ে যাচ্ছে এবং সেই জলের কোয়ালিটিও দিনের পর দিন খারাপ হয়ে যাচ্ছে। সেটা গ্রামবাসীরা কী করে বুঝতে পেরেছে? সেখানকার ধরো যে জলের যে কালার, জলের যে অর্ডার বা যে স্মেল, সেটা হয়তো স্বাভাবিকের তুলনায় কিছু অস্বাভাবিক পেয়েছে, সেই জন্য সেই জলটা তারা আর পানীয় জল হিসেবে গ্রহণ করতে পারে না বা সেখানকার মিউনিসিপ্যালিটি ওয়ার্ড সেই জলকে আর পানীয় জল হিসেবে সরবরাহ করে না সেই পুকুরের জল। তাহলে এটা একটা সমস্যা, এটা একটা কমন সমস্যা যেটা কিনা সমাজের সামনে খুবই কমন এবং খুবই সাধারণ এবং খুবই প্রয়োজন। কারণ হচ্ছে যে সেই জায়গার ধরো সেই পুকুরের জলই একমাত্র সোর্স যেটা কিনা পানীয় জল হিসেবে সেখানকার গ্রামবাসীরা ব্যবহার করতো, কিন্তু সেখানকার জলের কোয়ালিটি খারাপ হওয়ার জন্য সেই জলটা এখন তারা ব্যবহার করতে পারে না। তাহলে এইটাই হচ্ছে সেই জায়গার প্রবলেম বা সেই জায়গার সমস্যা বলতে পারো। তো এইটাই হচ্ছে কোনো একটা রিসার্চ টপিক হতে পারে যে সেই জায়গার জলের কোয়ালিটিটা খারাপ হয়ে যাচ্ছে, কেন হচ্ছে, কেন তারা সেই জলকে আর পানীয় জল হিসেবে গ্রহণ করতে পারছে না। দিস ইজ এ ফর্মুলেটেড রিসার্চ প্রবলেম। নেক্সট, ফেজ 2। ফেজ 1-এ গেল রিসার্চ প্রবলেম আইডেন্টিফিকেশন। ফেজ 2 আমরা আলোচনা করব প্ল্যানিং ফর রিসার্চ স্টাডি অ্যান্ড ইনস্ট্রুমেন্ট। তো এই ফেজ 2 আবার কয়েকটা স্টেপের মধ্যে দিয়ে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। স্টেপ 2 হচ্ছে এক্সটেন্সিভ লিটারেচার সার্ভে। লিটারেচার সার্ভে কথার অর্থ হলো, ধরো যে পুকুরের তোমাদেরকে এক্সাম্পল দিলাম, সেই পুকুরের ওপর আরও অনেক কেউ কাজ করেছে, সেই লেকের ধরো সেই লেকের উপরে আরও অনেক কেউ কাজ করেছে, বা সেই জায়গার ছাড়াও তার আরও চারিপাশে বা বিভিন্ন আরও অন্যান্য ডিস্ট্রিক্টে বা অন্যান্য স্টেটে বলতে পারো যে লেকগুলো রয়েছে, কিন্তু তাদেরও প্রবলেম একই। সিমিলার রিসার্চ প্রবলেম রিলেটেড যে
টপিকগুলো নিয়ে যে সমস্ত রিসার্চাররা রিসার্চ করেছে তাদের টপিকগুলো তারা কিভাবে রিসার্চ করেছে, তারা কি কি প্রবলেম পেয়েছে, সেই প্রবলেমগুলোকে কিভাবে তারা ইন্টারপ্রেট করেছে, কিভাবে রিপোর্ট লিখেছে, এগুলোকে নিয়ে সার্ভে করা হলো এক্সটেন্সিভ লিটারেচার সার্ভে। তবে হ্যাঁ, লিটারেচার সার্ভে কিন্তু তখনই হবে যখন তুমি যে লেকটা নিয়ে রিসার্চ করছো সেই, আর তুমি যে লিটারেচার সার্ভেটা করছো সেই লিটারেচার সার্ভেও আর এই প্রেজেন্ট যে কারেন্ট রিসার্চ টপিক দুটোর জায়গারই বা দুটো জায়গার লেকেরই কিন্তু তার চারপাশের কন্ডিশন, তার ফিজিক্যাল বা ওয়েদার, অ্যাটমসফেরিক যে কন্ডিশনগুলো হবে সেগুলো কিন্তু মোস্ট অফ দ্য সিমিলার হওয়া উচিত, তবেই গিয়ে কিন্তু তোমার রিসার্চ টপিকের সাথে সেটা ম্যাচ খাবে বা তুমি সেই প্রবলেমগুলো তুলে ধরার চেষ্টা করবে প্রিভিয়াস লিটারেচার সার্ভে থেকে। নেক্সট যে স্টেপটা রয়েছে সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ ওয়ার্কিং হাইপোথিসিস। কোনো একটা জায়গার ওয়ার্কিং হাইপোথিসিস তার মানে হচ্ছে যে তুমি ওই টপিকটাই, তুমি যে লেকের উপর রিসার্চ করছো, যেখানকার জলের কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে বা সেখানকার পলিউশনের মাত্রা অনেক যে বাড়ছে, এই যে ডেটাগুলো তুমি একটা ওয়ার্কিং হাইপোথিসিস তুমি একটা রেডি করতে পারবে যে কি কি সমস্যাগুলো তাদের এক জায়গায় এলো এবং এটার রেসপেক্টে আমি কি কি কাজগুলো করলে বা কি কি আরও সেই টপিক রিলেটেড আরও অ্যানালিসিস বা অল ওভার যে কাজগুলো করলে আমি খুব সহজে আমার যে রিসার্চের যে এম বা অবজেক্টিভ সেটাতে পৌঁছতে পারবো বা রিসার্চের যে আলটিমেট কনক্লুশন সেটা আমরা পৌঁছতে পারবো। এটা খুব সহজে আমরা যদি একটা জায়গায় করি সেটা হচ্ছে ওয়ার্কিং হাইপোথিসিস। বা আমাদের রিসার্চ টপিক চলাকালীন আমরা কি কি ডেটা অ্যানালিসিস করব, কি কি মেথড ফলো করব, এগুলোও কিন্তু আমরা পেয়ে যাব লিটারেচার সার্ভে থেকে। ঠিক আছে, কারণ সেম জিওগ্রাফিক্যাল কন্ডিশনের লেকের উপর যদি তুমি স্টাডি করো তাহলে তুমি পেয়ে যাবে যে কি কি তারাও প্রবলেম ফেস করেছে, কি কীভাবে সলভ করেছে, কি কি মেথড অ্যাপ্লাই করেছে ডেটা অ্যানালিসিসের জন্য, যাতে তোমারও রিসার্চ করতে সেটা ইজি হয়। এটাই হচ্ছে একটা ওয়ার্কিং হাইপোথিসিস। নেক্সট চলে যাব আমরা স্টেপে, সেটা হচ্ছে প্রিপেয়ারিং দ্য রিসার্চ ডিজাইন। রিসার্চ ডিজাইন হচ্ছে তুমি যে টপিকের উপর রিসার্চ করছো সেই টপিকটা রিসার্চ করতে গেলে তোমার মোটামুটি কতটা সময় দরকার, সেই রিসার্চ করতে গেলে বা সেই ধরো জলের কোয়ালিটিটা তুমি অ্যানালিসিস করছো, সেই শুধুমাত্র সেই জলের কোয়ালিটি তো করলে চলবে না, সেখানকার যদি যে এই প্রবলেমে যদি তুমি আলটিমেট কনক্লুশন চাইতে চাও তাহলে সেই জায়গার জল ছাড়াও সেখানকার সেডিমেন্ট কালেক্ট করতে হবে, সেখানকার অ্যাটমসফেরিক কন্ডিশনটা, জিওগ্রাফিক্যাল কন্ডিশন কী কী চেঞ্জ হয়েছে সেগুলো তোমাকে অ্যানালিসিস করতে হবে। তারপর সেখানকার জলের মাইক্রোপ্ল্যাঙ্কটন, তারপরে ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন, এগুলো তোমাকে অ্যানালিসিস করতে হবে। সেখানকার যে সয়েল কোয়ালিটি সেটা তোমাকে অ্যানালিসিস করতে হবে এবং এই সমস্ত সব কিছু অ্যানালিসিস করার জন্য তোমাকে কতটা টাইম দরকার, কতটা টাকা তোমাকে, কিছু তো তার পরিবর্তে কিছু তো খরচ দরকারি, বা রিসার্চ রিলেটেড যে যে ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করবে সেগুলো তোমাকে কোথা থেকে পারচেস করবে, বা কাছাকাছি যদি কোনো ল্যাবরেটরি থাকে সেখানে তুমি যোগাযোগ করবে। তো এইরকম পুরো একটা ডিজাইন করা হচ্ছে যে রিসার্চ ডিজাইন। এভাবে তুমি যদি ডিজাইন করো সেটাকে আমরা রিসার্চ ডিজাইন বলি, এবং যেটা কিন্তু খুব সহজ হচ্ছে তোমাকে রিসার্চটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। নেক্সট স্টেপ হচ্ছে ডিটারমিনিং দ্য স্যাম্পল ডিজাইন। স্যাম্পল ডিজাইন হচ্ছে, এর আগে গেল তোমাদের রিসার্চ ডিজাইন। রিসার্চ ডিজাইন মানে হচ্ছে অল ওভার যে ডিজাইনটা, যে রিসার্চ টপিকটা সেটাকে নিয়ে ডিজাইন করা মানে হচ্ছে রিসার্চ ডিজাইন। তারই একটা পার্ট বলতে পারো, যেটা আমি একটা অন্য স্টেপে তো ভাগ করেছি, সেটা হচ্ছে ডিটারমিনিং স্যাম্পল ডিজাইন। স্যাম্পল ডিজাইন হচ্ছে যে ধরো তুমি যে লেকটা নিয়ে রিসার্চ করছো সেই লেকটাতে
তুমি কতগুলো স্যাম্পল নেবে। ধরো 100 একরের একটা জায়গা জুড়ে একটা লেক রয়েছে, সেই লেক বা পুকুর থেকে তুমি কীভাবে স্যাম্পল কালেক্ট করতে পারো। তুমি তো র্যান্ডম স্যাম্পল কালেক্ট করতে পারো না, তাহলে নিশ্চয়ই তোমাকে পুকুরটাকে প্রথমে হরাইজন্টালি অ্যান্ড ভার্টিক্যালি ভাগ করতে হবে। তাহলে একটা সাপোজ ধরে নাও তোমার পুকুরের শেপটা হচ্ছে স্কোয়ার, তাহলে পুরো পুকুরটাকে যদি তুমি হরাইজন্টালি আর ভার্টিক্যালি ভাগ করো তাহলে এক একটা স্কোয়ার পার্ট তুমি সেখান থেকে পেয়ে যাবে, এবং প্রত্যেকটা পার্টের এক একটা স্কোয়ার পার্ট থেকে তোমাকে সেখানে স্যাম্পল কালেক্ট করতে হবে। শুধু জল কালেক্ট করলে চলবে না, সেখানকার জল সাথে সাথে সেই রেসপেক্টে তোমাকে সেডিমেন্ট কালেক্ট করতে হবে। সেডিমেন্ট মানে যে জলের নিচে যে মাটিটা পড়ে থাকে সেই জায়গার মাটিটা কালেক্ট করতে হবে। আবার ধরো সেখানকার জুপ্ল্যাঙ্কটন, ফাইটোপ্ল্যাঙ্কটন, সেগুলো তোমাকে কালেক্ট করতে হবে। আবার এটা ধরো তুমি একটা জলের ওপরের লেয়ার থেকে জলটা নিয়ে পর সেই জায়গাটা তুমি রিসার্চ করছো। কিন্তু আবার ধরো ওই একটা স্কোয়ারকে যদি আমরা ভার্টিক্যালি ভাগ করি তাহলে জলের 3টে লেয়ার পেয়ে যাব। একটা হচ্ছে এপিলিমনিয়ান, হাইপোলিমনিয়ান, ঠিক আছে। তো এইভাবে যে লেয়ারগুলো, আরেকটা হচ্ছে সারফেস ওয়াটার, তো এই 3টে ভাগে তোমাকে ভাগ করে সেখান থেকে সারফেস ওয়াটার থেকে তোমাকে স্যাম্পল নিতে হবে, এপিলিমনিয়ান লেয়ার থেকে তোমাকে স্যাম্পল নিতে হবে, ওয়াটার স্যাম্পল বলো কি সেডিমেন্ট ওয়াটার স্যাম্পল নিতে হবে, আর একটা হচ্ছে হাইপোলিমনিয়ান লেয়ার থেকেও তোমাকে স্যাম্পল কালেক্ট করতে হবে। দেন এভারেজ যে ডেটা সেটাকে তুমি হয়তো অ্যানালিসিস পরে করলে, কিন্তু এই যে স্যাম্পল ডিজাইনটা, ঠিক আছে, তো এই স্যাম্পল ডিজাইন করাই হচ্ছে ডিটারমিনিং দ্য স্যাম্পল ডিজাইন বা রিসার্চ ডিজাইনের পরে নেক্সট স্টেপ হচ্ছে ডিটারমিনিং স্যাম্পল ডিজাইন। নেক্সট আমরা ফেজ 2 এর পরে চলে যাব ফেজ 3-তে। ফেজ 3-তে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কন্ডাক্টিং রিসার্চ অ্যান্ড রিসার্চ রিপোর্ট। তার প্রথম যেটা স্টেপ সেটা হচ্ছে কালেক্টিং দ্য ডেটা। এই যে আমরা স্যাম্পল ডিজাইন করলাম সেটা ডেটা কালেকশন করার জন্য, এরপরে আমাকে ডেটা কালেকশন করতে হবে, ঠিক আছে। ডেটা কালেকশন করার জন্য আমাকে পার্টিকুলার কয়েকটা টাইমে ভাগ করে নিতে হবে যে কখন আমি ডেটা কালেক্ট করব, এবং সেই জায়গাতে গিয়ে পর সেই লেকে গিয়ে পর সেটা তুমি বোটে করে গিয়ে যেতে পারো বা টিউব ব্যবহার করতে পারো, বিভিন্ন ধরনের বা কোনো ইনস্ট্রুমেন্ট, হয়তো যদি এখন মডার্নাইজেশনে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট বেরিয়েছে যে হরাইজন্টালি এবং ভার্টিক্যালি ভাগ করার পর সে প্রত্যেকটা স্কোয়ার থেকে তুমি সেখান থেকে ডেটা কালেক্ট করতে পারবে। ডেটা মানে প্রথমে তুমি আগে ওয়াটার নিলে, সেই জায়গার সেডিমেন্ট নিলে, সেই ওয়াটারগুলোকে বিভিন্ন ধরনের প্লাস্টিক বটলে প্যাকেজ করে রাখলে, সেগুলোকে স্টোর করে রাখলে, সেগুলো প্রিজার্ভ করে রাখতে হবে ল্যাবরেটরিতে রিসার্চ বা ল্যাবরেটরিতে অ্যানালিসিস করার আগে পর্যন্ত। তো এই যে প্রসিডিওরটা, এগুলোকে হচ্ছে কালেক্টিং দ্য ডেটা। নেক্সট হচ্ছে এক্সিকিউশন অফ দ্য প্রজেক্ট। এক্সিকিউশন অফ প্রজেক্ট হচ্ছে যে তুমি তো ডেটা কালেক্ট করলে, এরপর ডেটা কালেক্ট করার সাথে সাথে জলের কোয়ালিটি, যেটা তুমি মানে যেটা তোমার রিসার্চ টপিক যে দিনের পর দিন ডিগ্রেড হয়ে যাচ্ছে বা পলিউশনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, সেটা তুমি তার আশেপাশে চারিপাশে যে সমস্ত মানুষজন থাকে বা লোকালিটিকে স্টাডি করে সেখানকার মানুষের সাথে তুমি কথা বলে একটা কোশ্চেনারিজ একটা প্রিপেয়ার করতে হবে, এবং সেই প্রিপেয়ার কোশ্চেনগুলোকে তাদের মাঝে তুলে ধরে বিভিন্ন ধরনের তুমি দেখতে পাবে যে প্রবলেমসগুলোকে তুমি এক্সিকিউট করতে পারছো। সেই প্রবলেমসগুলোকে বা সেই কোশ্চেনগুলোকে তোমাকে এক্সিকিউট করাই হচ্ছে এর পরের নেক্সট স্টেপ। ডেটা কালেকশন করার পর সেই জায়গার যে পপুলেশন রয়েছে, যে মানুষজন বসবাস করে, তাদের কাছে কিছু কোশ্চেনের মাধ্যমে পুরো একটা প্রজেক্ট আকারে পুরো একটা এক্সিকিউট করতে হবে রিসার্চ টপিকটাকে বা রিসার্চ প্রবলেমগুলোকে। নেক্সট স্টেপ হচ্ছে অ্যানালিসিস অফ দ্য ডেটা। যে স্যাম্পলগুলো তোমরা
কালেক্ট করলে বা যে স্যাম্পেলগুলো আমরা হরাইজন্টালি ভার্টিক্যালি ভাগ করার পর প্রত্যেকটা স্কোয়ার থেকে কালেক্ট করলাম বা প্রিজার্ভ করলাম, তারপরে প্রজেক্ট এক্সিকিউট করলাম, নেক্সট কাজ হচ্ছে অ্যানালিসিস অফ ডেটা। তার মানে সেই স্যাম্পেলগুলোকে আমরা প্রিজার্ভ করে সোজা নিয়ে যেতে হবে ল্যাবরেটরিতে। ল্যাবরেটরিতে নিয়ে যাওয়ার পর আমরা দেখতে পাবো বা বিভিন্ন যে স্যাম্পেলগুলো রয়েছে সেগুলোকে অ্যানালিসিস করতে হবে। ওয়াটার প্যারামিটার্সের জন্য ওয়াটার কোয়ালিটি প্যারামিটার্স কিছু রয়েছে, যেগুলোর মাধ্যমে যদি আমরা ওয়াটার কোয়ালিটি প্যারামিটার্স অ্যানালিসিস যদি করি তাহলে সেই জায়গার ওয়াটার কোয়ালিটিটা কীরকম সেটা আমরা তুলে ধরতে পারবো। তারপর যদি সেডিমেন্ট নিয়ে আমরা অ্যানালিসিস করি, সেডিমেন্ট রিলেটেড যে প্যারামিটার্সগুলো রয়েছে যেমন হচ্ছে পিএইচ, ইসি, সালফেট, নাইট্রেট, এগুলো যদি আমরা অ্যানালিসিস করি তাহলে সেখানকার সেডিমেন্ট কোয়ালিটি আমরা অ্যানালিসিস করতে পারবো। আবার ধরো মাইক্রো প্ল্যাঙ্কটন বা জু প্ল্যাঙ্কটন, ফাইটো প্ল্যাঙ্কটন, এগুলোও আমরা আলাদা আলাদাভাবে অ্যানালিসিস করতে পারবো। বা সেই জায়গার বিওডি কত, ডিজলভ অক্সিজেন, সেখানকার জলে অক্সিজেনের মাত্রা কীরকম, এগুলো আলাদা আলাদাভাবে যদি আমরা ল্যাবরেটরিতে অ্যানালিসিস করি স্যাম্পেলগুলোকে, তাহলে আমরা বুঝতে পারবো যে জলের কোয়ালিটিটা আগে কীরকম ছিল এবং পপুলেশনের বৃদ্ধির জন্যই হোক বা বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল আউটলেটের জন্যই হোক সেখানে জলের কোয়ালিটিটা কতটা ডিগ্রেড করেছে বা পলিউশনের মাত্রাটা কতটা বৃদ্ধি পেয়েছে, সেই স্টেপটাকে ফুলফিল করার জন্য এক্সিকিউশন অফ দ্য প্রজেক্টের পর নেক্সট স্টেপ হচ্ছে আমাদের অ্যানালিসিস অফ দ্য ডেটা। নেক্সট চলে যাব স্টেপ 9, যেটা হচ্ছে হাইপোথেসিস টেস্টিং। ডেটা কালেকশন করার পর আমাদেরকে বিভিন্ন ধরনের ডেটা নিয়ে একটা হাইপোথেসিস রান করতে হবে। যেটা তোমাদেরকে বললাম যে ধরো সারা বছর ধরে আমরা ওয়াটার স্যাম্পল কালেক্ট করলাম, সেই সময়টাকে আমরা কিভাবে ভাগ করবো, যে কোন সময় আমরা স্যাম্পল কালেক্ট করব, কোন সময় করব না। সাপোজ ধরো তোমরা একটা বছরকে দুটো মনসুনে ভাগ করলে, একটা হচ্ছে প্রি মনসুন আর একটা হচ্ছে পোস্ট মনসুন, বা 3 ভাগেও ভাগ করতে পারো, প্রি মনসুন, মনসুন, পোস্ট মনসুন। তাহলে প্রি মনসুনের পার্টিকুলার একটা মাসে তোমরা স্যাম্পল কালেক্ট করলে, মনসুনের একটা নির্দিষ্ট মান্থে তোমরা স্যাম্পল কালেক্ট করলে, আবার পোস্ট মনসুনে মানে উইন্টার সিজনের সময় সেই সময় তোমরা একটা স্যাম্পল কালেক্ট করলে। এটা হচ্ছে 1 বছরের ডেটা। সেই 1 বছরের ডেটা কিন্তু নট এনাফ। নেক্সট আরও 2টো ইয়ার তোমাকে কিন্তু সেমভাবে সেম মান্থে সেম টাইমে তোমাকে ডেটা সেখান থেকে কালেক্ট করতে হবে। তাহলে টোটাল 3 বছরে তুমি ডেটা পেলে, যেটা হচ্ছে 3 বছরে তুমি প্রি মনসুনের ডেটা পেলে, 3 বছরে তুমি মনসুনের ডেটা পেলে এবং 3 বছরে তুমি পোস্ট মনসুনের ডেটা পেলে। এরপর 3টে বছরেরই 3 বছরের তোমরা প্রি মনসুনের ডেটাগুলোর একটা এভারেজ করলে, 3 বছরের মনসুনের ডেটা এভারেজ করলে এবং 3 বছরের পোস্ট মনসুনের ডেটা তোমরা এভারেজ করলে। এরপর তাহলে টোটাল তোমরা 3টে ডেটা পেলে, ঠিক আছে? একটা হচ্ছে প্রি মনসুন, পোস্ট মনসুন আর একটা হচ্ছে মনসুন, 3টে। এরপর এই 3টে ধরনের ডেটা বা 3টে সিজনের ডেটা নিয়ে বিভিন্ন ধরনের হাইপোথেসিস টেস্টিং করতে হবে, যেমন হচ্ছে চাই স্কোয়ার টেস্ট, টি টেস্ট, এফ টেস্ট আর অ্যানোভা টেবিল। এগুলো বিভিন্ন ধরনের কোরিলেশন রান করা, এগুলো বিভিন্ন ধরনের যদি আমরা টেস্ট করি এবং তাহলে বুঝতে পারবো যে আমাদের ডেটাটা, যে স্যাম্পল আমরা কালেক্ট করেছি বা যে আমরা অ্যানালিসিস করলাম সেগুলো আমরা অ্যাকিউরেট বা ফ্রুটফুল হলো কিনা এই রিসার্চ টপিকের ক্ষেত্রে সেগুলো আমরা তুলে ধরতে পারবো। নেক্সট স্টেপ হচ্ছে জেনারেলাইজেশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন। জেনারেলাইজেশন বা ইন্টারপ্রিটেশন হচ্ছে হাইপোথেসিস টেস্টিংয়ের নেক্সট স্টেপ, যেখানে আমরা এই যে প্রবাবিলিটি বা এই হাইপোথেসিস বা স্ট্যাটিস্টিক্স অ্যানালিসিস করার পর একটা ইন্টারপ্রেট করতে পারবো যে কেন সেখানকার কোয়ালিটি, জলের কোয়ালিটি দিনের পর দিন ডিগ্রেড হতে চলেছে
বা সেখানকার পলিউশনের মাত্রা কেন বাড়ছে, সেগুলো আমরা বিভিন্ন যে কোয়েশ্চেনারিজ করেছিলাম সেগুলোকে আমরা জেনারেলাইজ করে তার একটা রিপোর্ট বের করতে পারি। যে স্যাম্পল কালেক্ট করেছিল সেগুলোরও একটা ডেটা কালেক্ট করে বা স্ট্যাটিস্টিক্যালি অ্যানালিসিস করার পর আমরা একটা ইন্টারপ্রিট করতে পারবো, এবং সেই জায়গায় দুটো ডেটাকে, যেগুলো হচ্ছে ভার্চুয়ালি যে ডেটাগুলো করলাম আর যেগুলো অ্যানালিটিক্যাল যে ডেটাগুলো আমরা কালেক্ট করলাম, দুটোকে আমরা ম্যাচ আপ করে বা এক জায়গায় এনে বা কম্পাইল করে সেগুলোকে ইন্টারপ্রিট করতে পারবো, এবং খুব সহজেই আমরা সেটা আলটিমেট কনক্লুশনে পৌঁছতে পারবো যে কেন সেখানকার জলের কোয়ালিটি দিনের পর দিন খারাপ হচ্ছে, বা জলের কোয়ালিটি কতটা খারাপ, বা সেখানকার পলিউশনের মাত্রাটা কতটা ইনক্রিজ করেছে বা কেন করেছে। এবং রিসার্চের যে টপিকস বা রিসার্চের যে এম বা অবজেক্টিভ, সেটা আমরা খুব সহজেই কিন্তু সাকসেসফুলি আমরা ফুলফিল করতে পারবো, বা অবজেক্টিভ যে গোলটা ছিল সেটাকে আমরা কিন্তু বাস্তবায়িত করতে পারবো এবং আলটিমেট একটা কনক্লুশনে পৌঁছতে পারবো। লাস্ট যেটা হচ্ছে প্রিপারেশন অফ দ্য রিপোর্ট অর দ্য থিসিস। পুরো একদম ফার্স্ট স্টেপে আমরা যেটা গিয়েছিলাম সেটা হচ্ছে ফর্মুলেটেড রিসার্চ প্রবলেম। যে রিসার্চ টপিকটা নিয়ে আমরা রিসার্চ করছিলাম সেই জায়গায় কি প্রবলেম, হঠাৎ করে কেন আমি কোনো একটা টপিক নিয়ে আলোচনা করব, বা কেন আমি কোনো একটা জায়গার যদি কিছু প্রবলেমসই না থাকে কেন আমি রিসার্চ করব, নিশ্চয়ই সেই জায়গায় প্রবলেমস রয়েছে, তাই আমি রিসার্চ করছি এই টপিকের ওপর। তো এই যে ফর্মুলেটেড রিসার্চ প্রবলেম থেকে জেনারেলাইজেশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন পর্যন্ত যে মিডিলে যে স্টেপগুলো রয়েছে, এই স্টেপগুলোকে যদি আমরা থিওরিটিক্যালি প্রকাশ করি বা থিওরিটিক্যালি যদি প্রেজেন্ট করি, সেটাই হচ্ছে প্রিপারেশন অফ দ্য রিপোর্ট অর দ্য থিসিস। গ্র্যাজুয়েশন আন্ডার গ্র্যাজুয়েট পর্যন্ত যদি এই প্রজেক্টগুলো খুব ছোট আকারে থাকে এবং এই যে টপিক, তখনও আমরা রিসার্চ করি, ঠিক আছে, তখনও আমাদের রিসার্চ করতে হয়। আন্ডার গ্র্যাজুয়েটে আমাদের একটা করে কম্পালসারি টপিক থাকে এনভায়রনমেন্টাল স্টাডিজের ওপর, তখন টপিকটা নিয়ে যে আমরা ডিসকাস করি সেগুলোকে ছোট আকারে থাকে বলে সেগুলোকে আমরা বলি প্রজেক্ট। মাস্টার্সে আমরা একটা টপিক নিয়ে আবার আলোচনা করি বা ওইরকম প্রজেক্ট আকারে এক্সিকিউট করি, তখন সেগুলোকে আমরা বলি ডিসার্টেশন। এবং আমাদের এডুকেশনের যে হায়ার স্টাডিজ যেগুলোকে আমরা বলি পিএইচডি ডিগ্রি, ফিলোসফি অফ ডক্টরেট ডিগ্রি, সেই লেভেলে গিয়ে যখন আমরা কোনো একটা টপিক নিয়ে রিসার্চ করি, সেটা অনেক বেশি ব্রড স্পেকট্রামের যেহেতু রিসার্চ করি, এবং তার যে তার যে থিওরি আকারে যে এক্সিকিউশন যে রিপোর্টটা হয় সেটা অনেক বড় মাপের হয়, সেটা অনেক লেন্দি হয়, সেটা অনেক ভলিউমিনাস হয়, তাই তাকে আমরা বলে থাকি থিসিস। তো এই প্রিপারেশন অফ দ্য রিপোর্ট অর দ্য থিসিস এগুলোকে আমরা বিভিন্নভাবে ভাগ করি। এই প্রত্যেকটা স্টেপকে পরপর যদি আমরা সায়েন্টিফিক এবং সিস্টেমেটিক ওয়েতে লিখিত আকারে প্রকাশ করি, সেটাই হচ্ছে হয় প্রজেক্ট, নয় ডিসার্টেশন, নয় থিসিস। এই গেল তোমাদের স্টেপস অফ রিসার্চ প্রসেস। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং আমি খুব সহজে একটা উদাহরণের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। যদি তাও কিছু প্রবলেম থেকে থাকে আমাকে অবশ্যই কোশ্চেন করবে বা আমার সাথে যোগাযোগ করবে, আমার কাছে জানার চেষ্টা করবে। নেক্সট ক্লাসে আমি তোমাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো টাইপস অফ স্যাম্পলিং, ডিজাইন অফ স্যাম্পলিং এক্সেট্রা।